মঞ্চে উপস্থিত হবার নির্বাচন, আমরা একে সাধারণ নির্বাচন বলি, কিন্তু সত্যি কি এটা সাধারণ নির্বাচন? একটা নির্বাচন মানে কি? যেমন ধরুন, দুর্গাপুরের মানুষ কি আলোচনা করবেন, দেবেশবাবু আলোকপাত করলেন। আমাদের এখানকার যে কারখানা আছে সেখানে সেল কি আরো ইনভেস্টমেন্ট বাড়াবে, নাকি এই কারখানাটাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে? এটাই তো আলোচনা। কোন রাজনৈতিক দল এই প্রশ্নে কি কথা বলতে চায়, এটাই তো মানুষ জানতে চায়। দুর্গাপুর শিল্পনগরী, এই শিল্পনগরী বাড়বে না ক্রমশ শুকাবে? বিভিন্ন রাজনৈতিক দলের এই প্রশ্নে বক্তব্য কি, এটাই তো মানুষ জানতে চায়, এটাই তো আলোচনা হবে। গোটা দেশের মানুষ কি জানতে চায়? জিনিসের দাম আকাশ ছোঁয়া কেন? গোটা দেশ জুড়ে যা বেকার, তার সমস্যার রাস্তা, সমাধানের রাস্তা কি, আলোচনা হবে না? শুধু মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, উঁচু জাত নিচু জাত, ব্যাস। কোনোদিন হয়নি তো ভারতবর্ষে। 52 সাল থেকে নির্বাচন হচ্ছে, নানান রাজনৈতিক দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। কোনোদিন তো প্রধানমন্ত্রীকে রামের নামে ভোট চাইতে হয়নি। কোনোদিন তো কোনো প্রধানমন্ত্রীকে ভগবানের নামে ভোট চাইতে হয়নি। কাজ করলেন আপনি, ভোট পাবেন আপনি, সরকার গড়বেন আপনি, প্রধানমন্ত্রী হবেন আপনি, এর মধ্যে রাম কোথা থেকে আসলেন? আপনার নিজের যোগ্যতায় ভোট পাওয়ার পরিস্থিতি নেই তার মানে? আমাদের দেশ ভারতবর্ষ, এ দেশটা পৃথিবীর আর 5টা দেশের মতো না। আমাদের দেশের মতো এত ভাষা, এত ধর্ম, এত জাতি, এত খাদ্যাভ্যাস এ কোথাও আছে পৃথিবীর? আমি এখানে যে ভাষায় কথা বলছি, 400 কিলোমিটার দক্ষিণে চলে গেলে আমার ভাষা কেউ বুঝবে না। আমি এখানে যা খেতে পছন্দ করি, 400 কিলোমিটার উত্তরের মানুষ তা খেতে পছন্দ করেন না। এই তো আমার ভারতবর্ষ। আজকে কি স্লোগান তোলা হচ্ছে? যে কারণে এই প্রশ্ন আসছে যে এটাই কি আমাদের ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্রের যে প্রক্রিয়া পদ্ধতি, ভোট দিয়ে সরকার নির্বাচন, জনপ্রতিনিধি নির্বাচনের যে প্রক্রিয়া পদ্ধতি, এখানেই কি শেষ? আর হবে না? আমাদের দেশ বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতি, বহু খাদ্যাভ্যাসের দেশ থাকবে, বহুত্ববাদ থাকবে। কারণ ইতিমধ্যেই স্লোগান তোলা হয়েছে, এক দেশ এক ভোট, এক নেতা, এক দল, এক ধর্ম, এক ভাষা, এক খাদ্যাভ্যাস। থাকবে এ দেশ এক? গায়ের জোরে যদি একের ভাষা অন্যের উপর চাপিয়ে দিই, গায়ের জোরে যদি একের ধর্ম অন্যের উপর চাপিয়ে দিই, গায়ের জোরে যদি একজনের খাদ্যাভ্যাস অন্যের উপর আমি চাপিয়ে দিই, এ দেশ এক থাকবে? আমাদের দেশের সমস্যা কি? প্রধানমন্ত্রী নিজেই বিজ্ঞাপন দিচ্ছেন, মোদি কি গ্যারান্টি, 80 কোটি মানুষকে উনি 5 কেজি চাল দিচ্ছেন। দুটো প্রশ্ন, 5 কেজি চালে একটা 4 জনের পরিবার কদিন চলবে? 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, বাকি 25 দিন। আমাদের বামপন্থীদের কত দীর্ঘদিনের দাবি, একটু চাল, একটু ডাল, একটু গম, একটু নুন, একটু চিনি, একটু আটা, এরকম 14টা জিনিস সস্তায় মানুষকে একটু দিন। আপনাকে বিনা পয়সায় কাউকে দিতে হবে না, একটু সস্তায় দিন। খুব কঠিন কাজ? দাবিটা কি খুব অন্যায়, অসম্ভব এই কাজটা? এই ভারতবর্ষেই তো দেওয়া হতো। কেন ফিরিয়ে আনবেন না সেই রেশন ব্যবস্থা? আমরা বলছি দিল্লিতে এমন একটা সরকার চাই যে মানুষের কাছে সস্তায় নিত্য প্রয়োজনীয় 14টা জিনিস তুলে দেবে, সেই সরকারটা আমরা দিল্লিতে তৈরি করতে চাইছি। জিনিসের দাম কোথায়? যেদিনকে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী, গ্যাসের দাম ছিল 414 টাকা, মাঝখানে হয়েছে 1129 টাকা।
এখন তো দুটো ভোটের গুঁতোয় নেমে এসছে 829 টাকায়। হিন্দু রাষ্ট্রের কথা বলেন না? অনেক হিন্দু ভাবেন হিন্দু রাষ্ট্র হলে আমি হিন্দু, আমার লাভ। 414 টাকার গ্যাসটা যখন 829 টাকা দিয়ে আপনি কেনেন, তখন কি হিন্দুর জন্য এক দাম, মুসলমানের জন্য আর এক দাম, পার্সির জন্য আর এক দাম, জৈনের জন্য আর এক দাম, বৌদ্ধর জন্য এক দাম, শিখের জন্য আর এক দাম, নাস্তিকের জন্য আর এক দাম? 14 টাকার কেরোসিনটা যখন 89 টাকা হয়, তখন কি হিন্দুর জন্য 14 টাকা, বাকিদের জন্য 89 টাকা? তাহলে যখন লুট হবে তখন সব গরিব, সব নিম্নবিত্ত, সব মধ্যবিত্ত এক। যখন ভোট হবে তখন শুধু ভোটারকে হিন্দু মুসলমানে ভাঙো। লুটের বেলায় সব এক, সব গরিবকে লোটো, সব নিম্নবিত্তকে লোটো, সব মধ্যবিত্তকে লোটো। শুধু ভোটের সময় হিন্দু মুসলমান, উঁচু জাত নিচু জাত, রাজবংশী অরাজবংশী, আদিবাসী কুর্মী ভেঙে দাও। এর ভিত্তিতে ভোট হবে? ভোট হবে না। জিনিসের দাম কমাও। এই 14টা জিনিস যদি, নিত্য প্রয়োজনীয় জিনিস যদি রেশনের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দেওয়া যেত, তাহলে 13 টাকার চালটা 10 বছরের মধ্যে 60 টাকা হতে পারত। মানুষ যদি ন্যায্য দামে চালটা পেতেন। ফোড়ে দালাল যারা লুটে খাচ্ছে, চাষির কাছ থেকে সরকার যে দামে চাল কেনে অথবা ফোড়ে দালালরা যে দামে চাল কেনে, চালের দাম বেড়েছে 4.5 গুণ, কিন্তু কৃষকের ধানের দাম তা তো 4.5 গুণ বাড়েনি, ওটা তো 1.5 গুণ বেড়েছে। তাহলে 13 টাকার চালটা এখন পাওয়ার কথা 18 টাকায়। এই ফোড়ে দালালরা লুটে খাবে, আর আমি আপনি হিন্দু মুসলমান বলে ঝগড়া করব, আর 65 টাকা 60 টাকা দিয়ে চাল কিনব? এটা রাজনীতি? আমরা কেন বলছি নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে হবে রেশনের মধ্য দিয়ে? এতে একদিকে ক্রেতা যেমন কম দামে জিনিস পাবেন, উল্টো দিকে কৃষকও তার ফসলের ন্যায্য মূল্য পাবেন। আমার দেশে 77% লোক এখনো চাষ করে খান অথবা চাষের উপর নির্ভরশীল তাদের রুটি রুজি। এই 77% মানুষ, তাদের যদি আয় বাড়ে তাহলে চাহিদা বাড়বে। চাহিদা যদি বাড়ে তাহলে এরকম 5টা দুর্গাপুর শিল্পনগরী করতে হবে, কারণ নতুন কলকারখানা চাই। ভারতবর্ষের 140 কোটি মানুষ, তারা যদি বছরে 5 মিটার করে মাত্র অতিরিক্ত কাপড় কেনেন, তাহলে 700 কোটি মিটার কাপড় নতুন তৈরি করতে হবে। 700 কোটি মিটার কাপড় তৈরি করা মানে এইরকম 25টা দুর্গাপুর তৈরি করেও আপনি সে কাপড়ের যোগান দিতে পারবেন না। এই জন্যই আমরা বলি কৃষককেও ফসলের ন্যায্য মূল্য দাও, তার মজুরি বাড়বে, তার টাকা বাড়বে, গোটা দেশে নতুন কলকারখানা হবে, মানুষও সস্তায় খাবার পাবে, তার হাতে আরও নতুন অন্যান্য জিনিস কেনবার মতো পয়সা থাকবে। সব মিলে বাজারের চাহিদা বাড়বে, অর্থনীতির চেহারাটা যাবে পাল্টে। অন্যায় বলছি আমরা এই কথাটা? ভুল বলছি? এই আলোচনার ভিত্তিতে ভোট হবে না। শুধু হিন্দু মুসলমান, উঁচু জাত নিচু জাত এই বলে ভোটের বৈতরণী পার? এ চলতে পারে? এই মুহূর্তে দেশে যারা শিক্ষিত যুবক যুবতী, তার 83% হয় বেকার, আর তা নইলে অত্যন্ত কম মজুরির কাজ করে। মাস্টার ডিগ্রি পাস, জমাটোর কাজ করছে। উত্তরপ্রদেশে ডোমের চাকরির জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে, 25 লক্ষ আবেদনপত্র জমা পড়েছে, যার সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মাস্টার ডিগ্রি পাস। এই সেদিনকে পশ্চিমবাংলাতেও খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে, একটা বিএড কলেজ অধ্যাপক চেয়েছে, বলছে 100 টাকা প্রতিদিন মাইনে দেওয়া হবে, কে কে আবেদন করবে। তাতে আবেদনও জমা পড়েছে কয়েক হাজার। স্বাধীনতার অমৃতকাল এটা? এটা স্বাধীনতার পর দেশের অর্থনীতি? একটা নতুন কলকারখানা গোটা দেশে হলো, পশ্চিমবাংলায় হলো, আলোচনা হবে না? শুধু হিন্দু মুসলমান,
দুই প্রার্থী, দুই মাফিয়ার লড়াই, এই আলোচনার বিষয় হবে? আমাদের দেশের কলকারখানা কি হবে? 3 ধরনের কলকারখানা। সরকারি কলকারখানা হতে পারে, যৌথ উদ্যোগের কলকারখানা হতে পারে, বেসরকারি উদ্যোগের কলকারখানা হতে পারে। একটা নতুন সরকারি কলকারখানা হয়েছে? একটা নতুন যৌথ উদ্যোগের কলকারখানা হয়েছে? কটা বেসরকারি কলকারখানা এসছে? কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি হিসেব দিচ্ছেন বিদেশি বিনিয়োগ গত 1 বছরে 73% কমে গেছে। 1 বছর আগেও যদি 100 টাকা বিনিয়োগ হতো, আজকে সেখানে বিনিয়োগ হচ্ছে 27%, 27 টাকা। কারণ কি? কেন তৈরি করবে কলকারখানা? কলকারখানা নিশ্চয়ই কেউ কোনো জিনিস উৎপাদন করবে না গুদামের মধ্যে জমিয়ে রাখার জন্য। ওটা বিক্রি করতে হয়। বিক্রি হবে কোথায়? বাজারে। বাজার মানে বেনাচিতি বাজার নয় তো। বাজার মানে পয়সা হাতে মানুষ। তো মানুষের হাতে পয়সা যাবে কিভাবে? মজুরি, কৃষকের ফসলের দাম, বেতন, এর মধ্য দিয়ে মানুষের হাতে পয়সা যায়। অনুদানের পয়সা দিয়ে কোনোদিন অর্থনীতি চলে না। তা মানুষের কাজ যাবে, নতুন কাজ সৃষ্টি হবে না, বেকারের দেশটা ভরে যাবে, আর দেশের চাহিদা বাড়বে। আপনি বিজেপি করেন না, তৃণমূল করেন না, কংগ্রেস করেন না, সিপিএম করেন, অথবা কোনো রাজনীতি করেন না, অথবা ঘুম থেকে উঠে রাজনীতিকে গালাগালি করেন, এসব গুরুত্বপূর্ণ নয়। চেহারাটা কি যাচ্ছে গোটা দেশের? কোন দিকে যাচ্ছে? নরেন্দ্র মোদী বক্তৃতা করছেন, আমার সময় দেশের অর্থনীতি কত শক্তিশালী হয়েছে। এতদিন বলতেন $5 ট্রিলিয়ন আমি গোটা দেশের জিডিপি করব 2026। প্রথমে বললেন 24 সাল, এবার 24-এ এসে বলছেন 26 সাল। এখন আর